এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য ধাতু অংশের 4 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ধাতুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ক্লাসের শুরুতে আরও একটি কথা বলে রাখি, আমার এই ক্লাসগুলি তোমরা যদি কন্টিনিউ দেখো তাহলে বিভিন্ন ধরনের এক্সামে বাংলা ব্যাকরণের অংশ থেকে যেসব প্রশ্ন এসে থাকে তা তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্লাসে আমাদের যেটা হয়েছে, ধাতু ক্রিয়াপদ থেকে প্রযোজক ধাতু হয়ে গেছে, মৌলিক ধাতু, তারপর 2 নম্বর হচ্ছে সাধিত ধাতু বা বহুদল ধাতু, আর 3 নম্বর হচ্ছে সংযোগমূলক ধাতু। আমাদের এর আগের ক্লাসগুলিতে মৌলিক ধাতু এবং সাধিত ধাতু সম্পর্কে হয়ে গেছে বিস্তারিত আলোচনা। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতুকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে যৌগিক ধাতু, আর 2 নম্বর হচ্ছে যুক্ত ধাতু। তোমরা বুঝতেই পারছো যে সংযোগমূলক ধাতুটা কি হতে পারে। সংযোগ মানে দুটো ধাতু একসঙ্গে ক্রিয়াপদে পরিণত হবে বা ক্রিয়াপদ গঠন করে নতুন একটা ধাতুও গঠন করবে। সংযোগমূলক ধাতু মানে দুটো ধাতু একসঙ্গে যুক্ত হবে, সেটাই হচ্ছে সংযোগমূলক ধাতু। আবার এই ধাতু আবার 2 রকমের, যৌগিক ধাতু এবং যুক্ত ধাতু। এরপরে যাচ্ছে আমরা যৌগিক ধাতু সম্পর্কে। যৌগিক ধাতু সম্পর্কে তোমাদের মানে বলার জন্য প্রথমে আমি যেটা নিয়েছি, দেখো 2টো উদাহরণ নিয়েছি। উদাহরণ থেকে তারপর আমি সংজ্ঞা আকারে তোমাদের বুঝিয়ে দেব। যেটা হচ্ছে যে এক্সামে, বিভিন্ন এক্সামে কেমন করে আসে সেটা একবার বলি। যেরকম প্রথম বাক্যটি আমি নিয়েছি, দেখো তাদের বসিয়ে দাও। তাহলে এখানে তাদের, এখানে কর্তার রূপ মানে কর্তৃরূপ ধারণ করেছে, কর্তা তাদের বলেছে। আর এই যে বসিয়ে দাও এটা কিন্তু ক্রিয়াপদ, ঠিক আছে। কান্নায় গলে পড়লো, ঠিক এখানেও তাই, কান্নায় গলে পড়লো এটা কিন্তু ক্রিয়াপদ। এবার অনেক সময় কি থাকবে, এটা কিন্তু আন্ডারলাইনও করা থাকতে পারে, আবার অনেক সময় কিন্তু আন্ডারলাইন নাও থাকতে পারে। তোমাদের বাক্যটি পড়ে বুঝে নিতে হবে যে কোনটা আর কি ক্রিয়াপদ, সেখান থেকে কিন্তু ধাতু নির্ণয় করতে হবে। প্রথমে আমি ক্লাসগুলিতে বলেছিলাম ধাতু নির্ণয় করার শুরুতে, ঠিক আছে। তো দেখো আমি কি বলেছিলাম, সংযোগমূলক ধাতু কি হবে, যে যখন দুটো ধাতু যুক্ত হয়ে নতুন একটি ধাতু গঠন করবে বা ক্রিয়াপদে পরিণত হবে, ক্রিয়াপদ গঠন করবে, সেটাই হচ্ছে সংযোগমূলক ধাতু। এবার যেহেতু আমি তার পার্টে যাচ্ছি, যৌগিক ধাতু, দেখো বসিয়ে দাও, এই যে এটা একটা মানে ধাতু, এটা একটা ধাতু, দুটো ধাতু মিলে একটা মানে ক্রিয়াপদ বা ধাতু গঠন করেছে, তাহলে এটা যৌগিক ধাতু। গলে পড়লো, এক্ষেত্রেও তাই, দুটো ধাতু রয়েছে বা ক্রিয়াপদ এখানে 2টো রয়েছে, বহু পদ বিশিষ্ট হয়েছে, ঠিক আছে। তো কিভাবে হবে, যে যদি কোনো বাক্যে ক্রিয়াপদ যখন আমরা খুঁজে বের করব, তারপর যখন ধাতু নির্ণয় করতে যাব, সেখানে আমাদের কি খেয়াল করতে হবে, যে সেই ক্ষেত্রে 2টো ক্রিয়াপদ আছে কিনা। বসিয়ে দাও, গলে পড়লো, 2টো ক্রিয়াপদ রয়েছে, ঠিক আছে। এবং সেই শব্দগুলি যে থাকবে, মানে 2টো শব্দ যে থাকবে, প্রথমটা কি থাকবে, প্রথমটা কিন্তু ওই যে বসিয়ে, দেখো বসিয়ে, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়াপদ, অসমাপিকা ক্রিয়াপদ। আর দাও এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়াপদ। তাহলে এক্ষেত্রে কি হবে, সংজ্ঞা আকারে যদি লিখি, কোনো ক্রিয়াপদ যখন বহুপদ বিশিষ্ট হবে, তার মূলে যে ধাতু আছে বা থাকবে তা হলো
যৌগিক ধাতু। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও, গলে পড়লো, যৌগিক ধাতু হলো। এবার আমরা নির্ণয় করব কি করে, সেটা একটু মানে বোঝার ব্যাপার আছে এখানে। সেটা হচ্ছে যেরকম দুটো ক্রিয়াপদ থাকবে এবং প্রথম যে ক্রিয়াপদ সেটা হচ্ছে সমাপিকা অসমাপিকা ক্রিয়াপদ থাকবে এবং দ্বিতীয় ক্রিয়াপদটি থাকবে সমাপিকা ক্রিয়াপদ। এবং অসমাপিকা ক্রিয়াপদের শেষে কি থাকবে, বা ক্রিয়াপদের প্রথম অংশটি যেটা বসিয়ে, দেখো এটা কিন্তু অসমাপিকা হয়েছে কিভাবে, বসিয়ে ইয়ে ইয়ে বা কখনো কখনো ইতে বা কখনো কখনো ইয়া বিভক্তি থাকবে। আর সেটা দেখে আমরা কি নির্ণয় করব, সেটা হচ্ছে যৌগিক ধাতু। যেমন বসিয়ে দাও, ইয়ে বিভক্তি রয়েছে বসিয়ের ক্ষেত্রে, ইয়ে। আর তারপরটা কি রয়েছে, গলে পড়লো। এবার এক্ষেত্রে দেখো প্রথম অবস্থায় কিন্তু আমরা যেটা মনে করব যে গলে পড়লে এখানে কিন্তু ইয়ে ইতি বা ইয়া বিভক্তি নেই, কিন্তু না, অবশ্যই আছে। কোনো শব্দ যখন সাধু ভাষায় থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো, যেরকম বসিয়ে, বসিয়া, খেতে, খাইতে, এগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো। তখন সেই চলিত রূপটাকে আমরা মনে মনে বা পাশে লিখেও নিতে পারি। সাধু রূপে যদি পরিণত করে নিই তাহলে কিন্তু সেখানে সেই বিভক্তিটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন কান্নায় গলে পড়লো, এটাকে যদি সাধু ভাষায় বলি তাহলে গলিয়া পড়িল, কান্নায় গলিয়া পড়িল বা পড়লো। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তাহলে গলিয়া ইয়া বিভক্তি কিন্তু রয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু হবে যৌগিক ধাতু। এরপরে যাচ্ছি, সেটা হচ্ছে যুক্ত ধাতু। যুক্ত ধাতু এক্ষেত্রেও তোমরা বুঝতে পারছো, যুক্ত ধাতুর ক্ষেত্রেও কিন্তু দুটো ধাতু থাকবে, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে যে কি করে আমরা বুঝবো যে যুক্ত ধাতুটা কিভাবে আমরা নির্ণয় করব, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো দেখো আমি এরকম এখানে যেমন দুটো উদাহরণ নিয়েছি। চকচক করলেই সোনা হয় না, চকচক একটা ধনাত্মক শব্দ, আর করলেই এটা কিন্তু একটা ক্রিয়াপদ, এটা ঠিক আছে। তো মেয়েটি অনেকক্ষণ পর, দ্বিতীয় উদাহরণটি, মেয়েটি অনেকক্ষণ পর উত্তর দিল, উত্তর দিল এটা কিন্তু একটা ক্রিয়াপদ, ঠিক আছে, দিল, আর এটা উত্তর হচ্ছে একটা ধাতু। এবার যেটা হলো যে যুক্ত ধাতুর ক্ষেত্রে কি হবে, যে বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে যখন কর, হ, দি, পা ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়, আর যুক্ত হয়ে কি হয়, যুক্ত ধাতু গঠিত হয়। যেমন চকচক ধনাত্মক অব্যয় করলেই, এখানে করলেই কর মানে চকচক কর, করলে এখানে কর কিন্তু মেন ধাতু, অর্থাৎ এটা কিন্তু মৌলিক ধাতু যুক্ত হয়েছে, আর যুক্ত হয়ে কি হয়েছে, যুক্ত ধাতু গঠন করেছে। ঠিক তেমনই ভাবে মেয়েটি অনেকক্ষণ পর উত্তর দিল, উত্তর দিল এখানে ধাতুর রূপে রয়েছে উত্তর দি, ঠিক আছে, উত্তর দি, দি হচ্ছে ধাতু দিলর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এখানে কিন্তু বিশেষণের সঙ্গে কি হয়েছে, দি, এই দি একটা কিন্তু মৌলিক ধাতু, মৌলিক ধাতু যুক্ত হয়ে কি হয়েছে, উত্তর দিল, এই ক্রিয়াপদটি গঠিত হয়েছে, আর এটা হচ্ছে একটা যুক্ত ধাতু। ঠিক তেমনই ভাবে যেমন এখানে এক্ষেত্রে কি হয়েছে, ধনাত্মক শব্দের সঙ্গে হয়েছে, এটা বিশেষণের সঙ্গে হয়েছে, ঠিক তেমনি ভাবে বিশেষের সঙ্গেও কিন্তু হয়, ঠিক আছে। যেমন সাঁতার কাট, একটা যদি উদাহরণ বলি, যে মেয়েটি অনেকক্ষণ ধরে নদীতে সাঁতার কাটিল, সেখানে সাঁতার কাটিল এটা কিন্তু একটা যুক্ত ধাতু। এবার এখানে ধাতু নির্ণয় কি হবে, যুক্ত ধাতুর ক্ষেত্রে সাঁতার এটা একটা বিশেষ্য নাম বোঝায়, তার সাথে যুক্ত হয়েছে কি, কাটিল, কাঠ, যুক্ত হয়ে কি হয়েছে, যুক্ত ধাতু গঠন করেছে, ঠিক আছে। আর যুক্ত ধাতুর গুরুত্ব যদি আসে 2 নম্বরের জন্য, সেক্ষেত্রে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে রেখেছি যে
যুক্ত ধাতুর উভয় অংশ সমান গুরুত্ব পায়। যেমন উভয় অংশ বলতে চকচক করলে, এখানে করলে ক্রিয়াপদ যেরকম গুরুত্ব পাবে বা মৌলিক ধাতু যেরকম গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনইভাবে ধনাত্মক অব্যয়ও গুরুত্ব পেয়েছে। মানে দুটো অংশে সমান গুরুত্ব পেয়েছে, একটিকেও কিন্তু বাদ দেওয়া যাবে না যুক্ত ধাতু গঠনের ক্ষেত্রে। যুক্ত ধাতুর মৌলিক ধাতু সমাপিকা বা অসমাপিকা ক্রিয়া গঠন করতে পারে। মানে কি হবে, যুক্ত ধাতুর যে পরের ধাতুটা মৌলিক ধাতু থাকবে, অর্থাৎ চকচক করলে এটা মৌলিক ধাতু, এক্ষেত্রে এটা কিন্তু সমাপিকাও হতে পারে বা অসমাপিকা ক্রিয়া গঠন করতে পারে। করলেই এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তারপরে কি রয়েছে, আর যুক্ত ধাতুর পরের অংশ মৌলিক ধাতু হবেই হবে, ঠিক আছে, মৌলিক ধাতু হবেই। তো এখানে যেরকম বললাম এটা অসমাপিকা ক্রিয়াপদ হয়েছে, ঠিক তেমনইভাবে মেয়েটি অনেকক্ষণ পর উত্তর দিল, এটা কিন্তু সমাপিকা ক্রিয়াপদ গঠন করেছে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। ধন্যবাদ।